না চলো, এখন আর এইখানে থাকা যাবে না, ছুটিয়ে লাল করে দিবে। এখন আবার কই যামু? আগে বাগি, পরে দেখা যাবে। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বড় বড় বক্তব্য দিছিল, পদত্যাগ করবো না, এই সেই নানান বক্তব্য দিয়ে আপনার ঘুরে বেরিয়েছিল সরকার পর্যন্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল থেকে শিক্ষা সম্ভবত নিয়েছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। কনসিকুয়েন্টলি হয়তো আপাতত দৃষ্টিতে পরিস্থিতি আরো জটিল হয় নাই, কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, বিজেপি সরকার বা বর্তমান এন্টায়ার যে মেকানিজম অফ নরেন্দ্র মোদী কমপ্লিটলি কলাপসড। সারা পৃথিবীতে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ভারতের ইতিহাসে অন্যতম দুর্বল সরকার হিসাবে এই মুহূর্তে বিবেচিত হচ্ছে সারা পৃথিবীর কাছে। ইউনাইটেড নেশনস থেকে শুরু করে দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়াজ অ্যাবাউট টু lay out a statement before the public, but unfortunately it stopped right now because এখানে কিন্তু প্রশ্ন হলো, is this the end of this protest or the new the Gen Z's, the sensation of the Gen Z or the Cockroach Janata Party? No, this is the beginning of a new in India, ladies and gentlemen. This is the beginning of a new revolution against this the fundamental, corrupted, among the most hated political party of the government in the history of India, ladies and gentlemen. So it has begun. Now, it could take some times, but trust me, the cracking sound of falling of Narendra Modi government has started, and wait for the ultimate result. You have to wait for some times, but এখানে শেষ নয়। সো নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে প্রতিবাদ, সেটা শিক্ষামন্ত্রী যেখানে দাম্ভিকতা সুরে বলেছিল পদত্যাগ করবো না, এরা কারা? এরা ইসলামিস্ট, এরা মুসলিম, এরা সন্ত্রাসী, এরা অ্যান্টি ন্যাশনালিস্ট, এটা বলা হয়েছে। এই রেভলিউশনের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, যখন পাবলিক আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনি কেউ না। এবং সেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে কোন জায়গা থেকে? সবচেয়ে বড় prime example or dazzling example হলো বাংলাদেশ। Why I say Bangladesh even better than India? Let me explain why. Because বাংলাদেশ একটা গভর্নমেন্ট ছিল যে সরকার বাংলাদেশের প্রত্যেকটা এনফোর্সমেন্ট এজেন্সিস এবং বিচার বিভাগ সবটাকে একদম কবজি করে রেখেছিল, পৃথিবীর নিকৃষ্ট প্রাণীদেরকে সেই সব জায়গায় বসিয়েছিল তার এক ধরনের স্লেভ হিসাবে। অন টপ অফ ইট, ভারতের মতো একটা কনস্পিরেসি বা কনস্পিরেসিস্ট, তারা ছিল তাদের সবচেয়ে বড় সাপোর্টার। সেই জায়গা থেকে রক্ষা হয় নাই। 1 মাসের ভিতরে সেই সরকার পদত্যাগ শুরু করে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং নিশ্চিহ্ন বা ডিস্ট্রাকশনের মুখে এই সরকার এখন পড়েছে। সুতরাং আপনি বুঝতে পারবেন যে জনগণ যখন দাঁড়িয়ে যায় ওই লেভেলে, সেখানে আপনি থাকতে পারবেন না। এবং এটা নরেন্দ্র মোদী সরকারের পতন আপনি ধরে নিতে পারেন, কেননা তার শিক্ষা মোদীর একজন কাছের লোক। এবং সবচেয়ে আপনি জানেন তো, এই নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে এই মুহূর্তে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে উগ্র হিন্দুত্ববাদ এবং RSS অথবা বিজেপি সরকারের মূল যে কোর আছে সেটাতে বিশ্বাসী মানুষ তারা। সুতরাং এই জায়গাতে আপনার কোনো অবস্থাতেই আপনার এই তো বুঝেন, আপনি এই ধরনের একজন লোককে আপনি ধরেন অমিত শাহ কি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য? ও বাই দ্য ওয়ে, আমি এটাই কেন বলছি, খুদ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না সেই জায়গাতে। এবং এই রেভলিউশনে সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীর একদম ইজ্জত যেটা ছিল বা ক্রেডিবিলিটি কমপ্লিটলি পাংচার্ড। এবং এখানে টোটাল ব্যবস্থাপনাকে আমি আজকে বলি, আমরা তো দেখেছি, ধরেন আমাদের যে প্রোটেস্টার ছিল জেনজির, সেটা তো অ্যাগ্রেসিভ ছিল। তারা কিন্তু ফান করে নাই, হিলারিয়াস সিস্টেম করে নাই, তারা প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রতিবাদে ভারতে আমরা যা দেখেছি, রীতিমতো আপনি হাসতে চান, সারা দিন আপনি আসতে পারবেন এমন কিছু ঘটনা তারা ঘটিয়েছে। এবং রীতিমতো এদেরকে এক ধরনের ফানি ক্যারেক্টার বানিয়ে, কার্টুন ক্যারেক্টার বানিয়ে হাস্যরসের সৃষ্টি করেছে এই প্রতিবাদ। শুধু প্রতিবাদ ছিল না, এদেরকে কিভাবে একদম ফানিবাদ বানানো যায়, প্রত্যেকটা জিনিস তারা সুকৌশলে, সুস্পষ্টভাবে এবং তারা করে পাশ করেছে তারা এই জায়গাতে। অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সারা পৃথিবীতে আর কোনো জায়গায় ক্রেডিবিলিটি ইস্যু হবে না। এখন যদি নরেন্দ্র মোদী বিদেশ সফরে যান, কী ধরনের অবস্থা সৃষ্টি হয় আপনি একটু কল্পনা করবেন, দেখবেন, একটু অপেক্ষা করেন। যদি উনি রিসেন্টলি কোনো ধরনের বিদেশ সফরে যায়, দেখবেন কোন জায়গাতে হয়। নাও এখানে বলে রাখি যে আমরা কেন এগুলা নিয়ে ব্যস্ত আছি, কেননা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় বাধা এই ভারতের উগ্রবাদী এই নরেন্দ্র মোদী সরকার। আমাদের দেশটাকে 17 বছরে 100 বছর পিছনে দিয়ে গেছে। শেখ হাসিনাকে কব্জা করে আর ধীরে ধীরে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাদের নিজেদের স্বার্থে 1971 নয়, 1947 সালের পর থেকেই বাংলাদেশের এই পার্ট নিয়ে তাদের ষড়যন্ত্র সবসময় ছিল এবং সেটা তারা 1971 তারা এক্সিকিউট করেছেন। বাট নাথিং রং উইথ দ্যাট, উই গট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ডেফিনেটলি। বাট এরপরেও তারা কন্টিনিউ তারা সেটা করেছেন। ভারতের এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করেছে এই জুলাই থেকে। অবভিয়াসলি আমরা উই স্টার্টেড ইট,
তাদের আগে আমরা করেছি, আমরা অনলাইনে ভারত নিয়েই, আপনারা জানেন যে আমাদের অনলাইনে যারা শুরু করেছিলাম আমরা, বিশেষ করে মানে মানে আপনারা সবাই চেনেন তাদেরকে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং আস্তে আস্তে সেটাই জেনজির মাধ্যমে সেটা প্রতিষ্ঠা হয়েছে এবং এখন অনেকেই বাংলাদেশে বসে ভারত বিশ্বের সরব আছেন, যদিও তাদেরকে আমরা আগে দেখি নাই কখনো, বাট নাথিং রং উইথ দ্যাট, তারা এই কাজটা করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান। সো বলতে গেলে আমি এটা বলি আপনাদেরকে যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এই যে আন্দোলন, এই গভর্নমেন্টের ভবিষ্যৎ একদম শেষ। আমি মনে করি যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন এখানে মানে এটাকে আত্মিক মৃত্যু যেটা সেটা হয়ে গেছে, ফিজিক্যাল মৃত্যু যেটা সেটা বাকি আছে, তবে আত্মিক মৃত্যু যেটা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ইজ ওভার। কেননা এত এমনভাবে তারা নাজেহাল হয়েছেন, পুলিশ থেকে শুরু করে বাট পার্টিকুলারলি গদি মিডিয়া, এবং এটাকে এখন বলা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন আপনি আমাকে বলেন তো, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে কারা জড়িত? আমাদের দু একজনের নাম আপনারা দেন, কাদেরকে ইঙ্গিত করা হচ্ছে? আমি অর্ণব গোস্বামী এবং এদেরকে নিয়ে মানে ভারতীয়রা, বিশেষ করে আপনার জেনজিরা, তারা যে ধরনের উৎসবে মেতে উঠেছিল এবং বাংলাদেশের মতো গদি মিডিয়াকে এবার এমনভাবে সাইজ করেছে ভারতীয়রা, নজিরবিহীন ঘটনা। পদত্যাগ তো শুরু করেছেন, ভবিষ্যতে আর যত ধরনের স্বৈরতান্ত্রিক সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে, যেটা পড়তে যাচ্ছে তার নাম হচ্ছে মানে শুভেন্দু। এই যে আমাদের নেক্সট টুরে যে শুভেন্দু আছে, শুভেন্দুর যে আপনার কি বলে এটাকে, বিহারে যে ধরনের প্রটেস্ট তারা করেছেন, নজিরবিহীন ঘটনা। বিহার তো এক ধরনের মানে টোটাল কেন্দ্রীয় গভর্নমেন্টকে এবং রাজ্য সরকারকে একদম নাকানি চুবানি খাইয়ে তারা একদম মানে হাসির তামাশায় মানে হাসির পাত্রে তারা পরিণত করেছেন। সবচেয়ে মানে নেককারজনক, কঠিন এবং হাসি মানে তামাশার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ফানিবাদ বানিয়ে দিয়েছে বিহারের মানে ছেলেরা, মানে আমাদের এই যে বাঙালি ছেলেরা। বিহার বলতে গেলে বাঙালি বলি আমি আপনাদেরকে, কিন্তু আমাদের একদম কাছাকাছি আপনার, সেটা তারা করেছে। এখন শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত, কারণ শুভেন্দুকে কিন্তু টার্গেট করা হবে। গতকালকে আমরা এটা বলেছি, আমরা আপনাদেরকে দেখেছি, শুভেন্দুকে টেনে হিসড়ে তারা নামাবেন, কারণ তার মতো উগ্রবাদী, চরম একটা বেয়াদব এবং মূর্খ এবং 3 বাটি গরুর মাংস খাওয়া সাবুদ্দিনের বাড়িতে এই শুভেন্দু প্রতারক, এই লোকটা পশ্চিমবঙ্গের মতো কলকাতার মতো বা ক্যালকাতা ওয়ারেভার, এই পশ্চিমবঙ্গের মানে আধিকারী বা ওয়ারেভার হয়ে যায়। এটা নজিরবিহীন ঘটনা এবং দুঃখজনক এবং ডিসকাস্টিং ম্যাটার। কি হতে পারে? একটা মূর্খ লোক, লেখাপড়া কোনো অবস্থাতে নাই, সেই লোক মানে যে দুইটা বিষয়ে 5টা মিনিট বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই, খালি আছে একটাই, মানে ইসলাম, মুসলিম আর হচ্ছে আপনার বাঙালি মানে বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী, এর বাহিরে তার কোনো সাবজেক্টই নেই। যে যাই জিজ্ঞেস করবেন আপনি ঘুরে ফিরে যাবে ওই 3টা প্রজেক্ট এসে। এই ধরনের লোক। এবং আমাদের জাতীয় স্বার্থে আমরা ভারতের স্থিতিশীলতা চাই, ভারতের সমৃদ্ধি চাই, ভারতের উন্নতি আমরা চাই। আমি পার্সোনালি ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে বিশ্বাস করি, কেননা তারা যত বেশি সমৃদ্ধশালী হবে, লেখাপড়া উন্নত হবে, তত বেশি আমরা নিরাপদ থাকবো এবং আমরা ভালো থাকবো, কেন তারা 3 দিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু যে ধরনের নোংরামি এই বিজেপি সরকার করেছে, যে ফান্ডামেন্টালিস্ট এবং যে উগ্রবাদ সৃষ্টি করেছে, এটা যদি মুসলিম নামে এই উগ্রবাদ হতো, সারা পৃথিবীতে এখন হইচই পড়ে যেত। শুধু মুসলিম না, এজন্য হিন্দুত্ববাদের নামে যে উগ্রবাদ চলছে ভারতে, নজিরবিহীন। আমি এদেরকে আইসিসে থেকে কোনো অবস্থাতে কম দেবই না, বাট কোনো ক্ষেত্রে টেররিস্ট অর্গানাইজেশন আইসিস থেকেও জঘন্য বলে আমি মনে করি, মানে তাদের যে মানে আচার আচরণ ভারতে। আপনি দেখেন, আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাবো এখন, সেটা হলো, এই ক্লিপটা হলো মানে অর্ণব গোস্বামী, উনি বলছেন আপনার Arnabi lays bare the global conspiracy against Bharat and the CJP toolkit to create anarchy. উনি বলছেন এরা অ্যানার্কিস্ট, মানে যারা এই যে আপনার যন্তর মন্তর বা মানে আপনার এই যে ককরোচ জনতা পার্টিকে, এবং এদের যে পরিমাণ সাপোর্টস আমি দেখেছি নজিরবিহীন, সারা পৃথিবীতে সবাই সাপোর্টস করেছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর উপরে কি পরিমাণ ক্ষিপ্ত বিদেশি মিডিয়া, আই ক্যান ইমাজিন দ্যাট। মানে প্রতিটা একটা জায়গাতে যদি একটা পজিটিভ নিউজ দিত, আমার কোনো দুঃখ ছিল না লেডিস এন্ড জেন্টলম্যান। একটা জায়গায় যদি আপনার মানে কোনো ধরনের মানে একটা ভালোভাবে যদি উপস্থাপন করতো নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে, আমার কোনো দুঃখ ছিল না। অ্যাক্রস দ্য বোর্ড একইভাবেই মানে দোষে তারা। শুনেন, আমি আপনাকে বলি, অর্ণব গোস্বামী, গদি মিডিয়া সবচেয়ে বিপর্যস্ত হয়েছে। গদি মিডিয়া সাংবাদিকদের যে ধরনের হেনস্থা করা হয়েছে, বাংলাদেশেও এটা এভাবে করা হয় নাই। অর্ণব গোস্বামীর প্রথম বক্তব্যটা একটু শুনেন। এ হচ্ছে সবচেয়ে বড় উগ্র হিন্দুত্ববাদ এবং ফান্ডামেন্টালিস্ট, আমেরিকাতে ব্যান করা হয়েছে তাকে এখন পর্যন্ত, যতটুকু আমি খবর জানি। তার বক্তব্যটা শুনেন। On for 4 days now. And now that their meaningless violence has been totally exposed, the Americans have come in an open and last-ditch attempt to help them. Remember the man... Look at that. He's blaming United States of America that they engulfed, what I could say, they orchestrated this movement in India, and clearly showing some unnecessary photos or kind of, something like that. This is what they're looking for always. Same thing, this Sheikh Hasina did same thing in Bangladesh. To take a look at this. When he was Twitter chief, stood with a group of Indian wokes, including one person who was praised as a great journalist by Lashkar-e-Toiba founder Hafiz Saeed. The same person, the same so-called fake journo now chasing the CJP types. Take a look at it. Ladies and gentlemen, the man at the center of this picture with that hat on is Jack Dorsey.
Jack Dorsey, who launched an anti-Hindu rant describing it as Brahminical patriarchy, has started a dangerous messaging app called... So you talk about the founder of X or Twitter. He's saying that he's the guy. Let's not forget, remember, this guy, Arnab Goswami, I was the first person, I think, social media, they introduced him 4.5 years ago. I posted something that reported this post, still there, to be honest with you, if I had this Facebook page with me right now. এই মানে অর্ণব গোস্বামী কিন্তু বলেছিল তখনকার সময়ে, আপনাকে আমি বলি, তখনকার সময় বলেছিল মানে জর্জ সরাস, মানে উনি নাকি ভারতকে এনগার্ভ এবং খ্রিস্টান রাষ্ট্র বানানো নানান ধরনের বক্তব্য, যে কারণে হিজ ব্যান টু কামিং টু দ্য ইউনাইটেড স্টেটস এজ ফার এজ আই নো রাইট নাও। অলদো গভর্নমেন্ট, ইফ দ্য গভর্নমেন্ট ক্যান ডেফিনেটলি এটা নিয়ে যদি লবিং করে এটা অন্য লেভেলে চলে যাবে, ওইটা আমি জানি, কিন্তু এটা আপাতত তখন পর্যন্ত যত নাকি হিজ ভেরি অ্যাংরি কাছে হিজ ভিসা হ্যাজ বিন রিফিউজড বাই দি ইউএস এম্বাসি ইন নিউ দিল্লি। সো এখন দেখেন টুইটারে যে তাকে বলছে ফটো দিয়ে যে সে নাকি ভারতীয় ষড়যন্ত্রে লিপ্ত, এবং আপনার এর আগে বলছিল সিআইএ আপনার কনস্পিরেসিতে জড়িত, ভারতকে 7 টুকরা বা 5 টুকরা বা যত টুকরা আছে সব করার। তো এই খেলাটা আমরা খুব ভালোভাবে আমরা উপভোগ করি, এনজয় দিস with some kind of popcorns. Just have a relax, see not for mind. It's Shemalda English কথা বলছি, it's not a right English to be honest, so don't take it otherwise, because এটা Shemalda মনে আছে, ওই যে বলছিল যে এটা তো ভাইরাল একটা মানে আপনার এই যে জিনিস সোশ্যাল মিডিয়াতে। সো জাস্ট আপনার মানে এই জাস্ট এই দেখেন, বসে বসে আনন্দ করেন and entertain yourself by watching this one. সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে এখানে কিন্তু ব্লেম করা হচ্ছে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। এটা আমরা চেয়েছিলাম, কারণ এই আমেরিকাকে বাংলাদেশকে ভুল বুঝিয়ে আমেরিকাকে আমাদের বিরুদ্ধে তারা 17টা বছর মার্কিন গভর্নমেন্ট কোনো বক্তব্য দেন নাই, বাংলাদেশে এত কিছু হয়ে গেছে, শুধু জঙ্গিবাদ আর ইসলামাবাদ। এখানেও তারা দেখতেছেন যে অ্যান্টি ন্যাশনালিস্ট এন্ড উগ্রবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, এবং দেখেন লস্করি তৈবা একই জিনিস বলে তারা বাংলাদেশে আছে। কিছুদিন আগেও এই রিপাবলিক বাংলা বলেছে বাংলাদেশে লস্করি তৈবা আছে, অর্থাৎ টেররিস্ট অর্গানাইজেশন। মুসলমানদেরকে কোনো কিছু হলেই ব্লেমিং করা, ফ্রেমিং করা, মানে ইমেজ সংকটে ফেলা, এই কাজটা পৃথিবীতে এই মুহূর্তে একটা দেশ করে থাকে, তার নাম হচ্ছে ভারত। একটা দেশ কোনো কারণ ছাড়াই তারা করে থাকে এই কাজটা, তারা কোনো কারণ ছাড়াই। আপনি অন্য গভর্নমেন্টের কথা বলবেন, দে হ্যাভ এ ডাইরেক্ট কনফ্লিক্ট উইথ আস, উইথ দ্য মুসলিম কান্ট্রিজ। They can do it, even though you are fighting with this, but there is a reason why, because আপনি যখন ফাইটিং এ থাকবেন কারোর সাথে, আপনি বলতে পারেন সে আপনাকে এই করছে সেই করছে, because you are fighting with this person. If you do not fight with someone else or group of people and you don't even know that, then you are still, because it means what? It comes from hatred. You hate Muslim people. That's the bottom line. এবং এরা এই কাজটাই করেছে, এবং আমি আপনাকে আজকে বলে গেলাম, টেক মার্ক মাই ওয়ার্ড, এই মিডিয়া আমাদের যে 71 সময়, ডিবিসি, তারপরে মানে আরো যেগুলো আছে, যেভাবে ধ্বংস করেছিল শেখ হাসিনাকে, মানে এভাবে এরা ধ্বংস করে দিয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে, আর ঘুরে কখনোই দাঁড়াতে পারবেন না। অলমোস্ট গদি মিডিয়া আর কিকড আউট ফ্রম সিজেপি। ভারত মানে নরেন্দ্র মোদী জীবনে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না। আই ক্যান ব্যাট অন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস ওভার ফর নরেন্দ্র মোদী। এখন ইটস এ ম্যাটার অফ টাইম কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। তবে এখানে আমি বলে রাখি, ভারতের অর্থনৈতিক অবস্থা, আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে প্রতিটা জিনিসের ব্যাপক হারে ধস ঘটবে এবং মানে পতন ঘটবে। এই দেখেন আপনি কি মনে করেন এগুলো, এই লুক হি ইজ হাইলি টার্গেটেড বাই US officials. They watch him because he spreads hatred against the United States of America or Americans, and this is a clear cut and a paramount display of this kind of activities. আপনাদেরকে দেখালাম, এবং এখানে টুইটারের যিনি টুইটার প্রতিষ্ঠা করেছেন তাকে বলা হচ্ছে মানে উনি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত। জাস্ট ইমাজিন দ্যাট, মানে কোন জায়গা থেকে গেছে। সুতরাং দেখেন বসে, এবং আমাদের সরকার যদি টেকনিক্যালি ভুল না করে, we are in a better position right now. Absolutely. But the problem is, what I can see, there are some idiots in the government. এটা এরা আসলে কখনোই বিএনপিকে ভালোবাসে না, বিএনপির জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সামহাউ এরা ঢুকে গেছে, এরা নানান ধরনের ক্ষতি করার চেষ্টা করছে গভর্নমেন্টকে। দে হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আদারওয়াইজ আমরা যে কোন সময় এই মুহূর্তে মানে আমরা একটা ভালো মানে সিচুয়েশন আছি, মানে সব দিক দিয়ে মিলিয়ে। হ্যাঁ, অনেক জিনিস আছে, আপনার কথা বলতে পারবেন। আমি বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্ডিয়ান আগ্রাসন থেকে কাট অফ করে এটাতে আমরা মোটামুটি আছি। এবং ডিসেম্বরে শেখ হাসিনাকে নিয়ে আসবেন নরেন্দ্র, মানে আপনার মনে আছে এই যে শুভেন্দু, মানে এরা আপনি দেখেন একটা দেশের, মানে আমরা এতটা দুর্বল হয়ে গেছিলাম যে আমাদেরকে কোনো দেশের পাত্তাই দিত না, মনে করতো না এরা। শুধুমাত্র আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে এই কাজটা তারা করেছে। এখন এই সময় এসেছে, এবং এখন তাদের যে সমস্যা, এই সমস্যা থেকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট না গেলে উইল বি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। What you think, Dr. Mohammed Yunus? Well, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হন, I think it's going to be a great generosity by the Prime Minister, জনাব তারেক রহমান, because ওনার সাথে এনসিপির কানেকশন আছে, জামায়াতের কানেকশন আছে বলে ধরে নেওয়া হয়। এই জায়গাতে ওনাকে দিবেন কিনা, এবং যদি একজন মানুষ আছেন তারা, কেননা বুঝতে হবে অনেক জিনিস তাকে দিয়ে করানো যাবে না কিন্তু। সুতরাং এই ক্ষেত্রে কিভাবে তাকে প্রেসিডেন্ট বানানো যাবে, যদি বানানো হয়, ধরে নেবেন আপনি এই সরকার মানে যে অন্য লেভেলের একটা সরকার হতে যাচ্ছে,
despite of having all of the odds, এটা আমরা আমরা দেখার জন্য অপেক্ষা করব। সাধারণত মোস্ট আনলাইকলি ইটস গোনা হ্যাপেন, মোস্ট আনলাইকলি এটা মানে সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। আর যদি হয়ে যায় মনে করবেন আপনার সরকার সঠিক জায়গায় আছে। যাই ঘটুক না কেন বাংলাদেশে চাঁদাবাজি এই সেই আজিবাজি আমরা যেগুলো বলি না কেন, মনে রাখবেন সঠিক মানে প্রধানমন্ত্রীর মাইন্ডসেট সঠিক জায়গাতে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই বলে দিলাম। এটা পরে আলোচনা করা হবে এই বিষয়ে। সো আমি আপনাদেরকে এবং ধরেন এই কথাটা তো সে বলেছে, এখন আমরা আসি ধরেন আরও কিছু বক্তব্য তারা কন্টিনিউ দিয়ে যাচ্ছে যে আপনার কি বলে এটাকে এই যে ও বাই দ্য ওয়ে, সো গদি মিডিয়ার সাংবাদিকদের তারা একটা পোস্টার বানিয়েছে এবং জানেন তো ভারতীয়রা আইটিতে খুব ভালো, কি পরিমাণ মিম বিশেষ বাই দ্য ওয়ে সবচেয়ে ফানি যে জিনিসটা আমার কাছে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর আপনার কি বলে এটাকে ওই যে নরেন্দ্র মোদী যখন বক্তব্য দিতে আসলেন ওই যে আপনার উনি বলেছেন ধরেন মানে এইটা নিয়ে যে কি পরিমাণ আলোচনা হয়েছে। What happened, Mr. Naval Ali, bro? No, Naval is doing great. He's working. He's pretty busy. সব সময় বাট উনি সম্ভবত ওনার বাড়িতে একটা ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে, এটা we discussed about it. I mean, I think it should be resolved by doing a dialogue or by great discussions. It shouldn't be gone further. This is why I advise him not to go further. Accommodate with the local BNP leaders, talk to them, and I am also, I think আমিও এটা নিয়ে আলোচনা করতে পারি, আমার কাছে অলরেডি আমার দেওয়া হয়েছে। তো আমরা মনে করি যে বিএনপি যারা আছেন তাদের সাথে আলোচনা করে একটা সমাধানে এটা পৌঁছা দরকার। এর চেয়ে বেশি এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। এবং বিএনপির যে এমপি এখানে আছেন উনি ভালো ভূমিকা নিয়েছেন এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, এটা আমি বলছি কেননা তাদের প্রতিপক্ষের মানুষ বিএনপির লোক এরাও গ্রেফতার হয়েছে এখানে। তো এটা সম্ভব না এভাবে, যদি এমপি যদি মানে উনি যদি এটা সাপোর্ট না দেয় ইটস নট পসিবল। এটা একটা গুড সাইন, এটা উই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেটার লিডিস এন্ড জেন্টলম্যান। সো নরেন্দ্র মোদী উনি আমি আপনাদেরকে দেখাই এই যে বক্তব্য দিচ্ছেন এবং একটা জিনিস আপনি বুঝবেন উনি যেখানে লাইভে এসেছেন নরেন্দ্র মোদী যে তার চেহারা বিধ্বস্ত, মনে হচ্ছে যে এই মাত্র সরকার পড়ে যাবে, মানে বিষয়টা এই পর্যায়ে মানে গেছিল। আমি আপনাদেরকে দেখাই এবং এটা নিয়ে কি পরিমাণ আলোচনা হয়েছে এবং যে পরিমাণ মানে তারা যে এটা নিয়ে হাসি তামাশা করেছেন ভাই, এটা আনবিলিভেবল। আচ্ছা, তো মানে ককরোচ ফান্ড দিয়েছে জামায়াত, ভারতীয় সাংবাদিকদের পোস্টে যা বললেন জয়সওয়াল। সো জয়সওয়াল বলছেন ককরোচকে নাকি ফান্ড দিয়েছে জামায়াত ইসলামী। ক্যান ইউ বিলিভ ইট? মানে আপনি দেখেন মানে অবস্থাগুলো দেখেন, ককরোচকে ফান্ড দিয়েছে জামায়াত ইসলামী, দিস ইজ ক্রেজি। মানে তাদের দাবিগুলো আপনি দেখেন এবং আচ্ছা, সো এখন তারা এখান থেকে সরে তারা জামাতকে বা বিভিন্ন তাদের যে সমস্যা যারা তারা সৃষ্টি করেছেন আপনার ভারতে, এখান থেকে উঠতে পারবেন না। এই ব্লেম গেমের মাধ্যমে শেখ হাসিনা উঠতে পারে নাই, ওনারা উঠতে পারবেন না। আমি আপনাকে আজকে বলে রাখি ক্লিয়ার কাট ভাষায়, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ক্রেডিবিলিটি হ্যাজ রিচ টু জিরো, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন অ্যাব্রোড টু, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং একটা মিডিয়া নিউ ইয়র্ক টাইমস একদম দুয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে, নিউ ইয়র্ক টাইমস তারা। কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয় যে মানে এখান থেকে উত্তরণের পথ নাই ভারতের। আমি যেটা বলছি লিখে রাখতে পারেন, কারণ সবচেয়ে সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে অর্থনীতি এবং দেশের টোটাল মেকানিজমটা ধ্বংস করে দিচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক শেখ হাসিনার মতো। আমি আপনাকে বলি, আমি যদি ভারতের যে ধরেন খালি অর্থনীতি না, আপনি দেখবেন ভারতের যে সোশ্যাল হারমোনি যেটা কো এক্সিস্টিং এর অবস্থা যেটা ছিল, এটাকে এমনভাবে ধ্বংস করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। তারা মনে করেছে যে আরএসএস বা উগ্র হিন্দুত্ববাদ একটা আর্মি হিসেবে দাঁড়িয়েছে, তারা যে কোন মানুষকে মুখ বন্ধ করে 17টা বছর ভারতীয়রা অপেক্ষা করেছে, তিলে তিলে দেখেছে তাদের সামনে তাদের প্রত্যেকটা প্রসপারিটি ধ্বংস করে কিভাবে দেওয়া হয়েছে। এই জায়গাতে এরা যে দাঁড়িয়েছে এবং এরা যে ধরনের সাহস, আর এই মুহূর্তে এরা যে ধরনের ক্রেডিবিলিটি পেয়েছে, এরা আর পিছপা হবে না, এরা দে উইল বি মোর অর্গানাইজড। এবং যেভাবে আমেরিকাকে দায়ী করা হচ্ছে এই মুহূর্তে, খেলা কিন্তু অন্য লেভেলে চলে যাচ্ছে, খেলা তাদের আউট অফ কন্ট্রোল চলে যাবে। আমি আপনাদেরকে আজকে বলি আউট অফ কন্ট্রোল চলে গেছে নরেন্দ্র মোদী। দিস গভর্নমেন্ট ইজ মানে গন কমপ্লিটলি। আমি আপনাদেরকে দেখাই নরেন্দ্র মোদীর যে চেহারা আমি দেখেছি ভাই, এই চেহারাটা বিশ্বাস করে আমার কাছে বিধ্বস্ত মনে হয়েছে। উনি এই যে দেখেন, আমি আপনাকে দেখাই এই বক্তব্যটা উনি যে দিয়েছেন এবং এটাতে কত ভুল উল্লেখ মানে উচ্চারণ করেছে সবকিছু, সেটাতেও মানে প্রতিদিন এখন পর্যন্ত হাজার হাজার মিম এবং আপনার এই যে রিয়াকশন ভিডিও তৈরি করেছেন ভারতীয়রা মানে ওনার বক্তব্য দিয়ে। এবং উনি এক্সে সাধারণত নরেন্দ্র মোদী এক্সে উত্তর দিয়ে থাকেন কোনো কিছু ঘটলে, উনি এক্স বা টুইটার এটাকেও উনি এনাফ মনে করেন নাই। উনি লাইভে এসে অপ্রকৃতিগত অবস্থায় যে বক্তব্য দিয়েছেন সেটা সবচেয়ে বেশি হাস্যরসের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াতে। শুনেন। আচ্ছা ফ্রেন্ডস,
কি মানে ওনার মুখ দিয়ে কোনো না আপনি টিয়া না বেড়া মানে শত শত ভিডিও ওই দেখেন मैं जानता हूं कि এবং এবং ভারতীয়রা শেখ হাসিনাকে নিয়ে আসছে প্রতিটা মুভমেন্টে। এই দেখেন না চলো এখন আর এইখানে থাকা যাবে না ছুটিয়ে লাল করে দিবে আর এখন আবার কই যামু? আগে বাগি পরে দেখা যাবে এই দেখেন না আমি এগুলোকে সমর্থন করি না। এই দেখেন এটা আবার আজকে তারা পোস্ট দিয়েছেন। এই দেখেন এটা ভারতীয়রা কিন্তু কাজ করতেছে। এগুলো দেখেন আপনি। আমি জানি যে প্রশ্নপত্র ফাঁস হওয়া ওই দেখেন এখানে আমাদের মানে জামাতের আমিরের মতো মানে দেখা যাচ্ছে ওনাকে। মানে ভয়াবহ একটা সিচুয়েশন ভারতে। এবং আমি আপনাকে বলি আমাদের জেনজি কি ভারতীয়দের ইত্রামি, মানে ওই যে ভারতীয় জেনজির যে ইত্রামি আমি দেখেছি পুলিশের সাথে, গদি মিডিয়ার সাথে, নরেন্দ্র মোদীর সাথে, ভাই আমি মানতে বাধ্য এটা যে এরা আমাদের চেয়ে মানে ওই ক্ষেত্রে ইত্রামির ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে কাছে যেতে পারবো না। এমন কিছু ইত্রামি করেছে সারাদিন আপনি আসতে পারবেন। পুলিশকে পিটাইছে, সাংবাদিককে পিটাইছে, এবং ওই যে আপনার দেখলাম একজন ওই যে বিহারের এমএলএ না এলএমএল ওই যে এমএলএ কে তো ব্যাপক মারধর করা হয়েছে ওই যে বিজেপি এমএলএ তাকে। সো পরিস্থিতিটা আমি আপনাকে বলি এটা কিন্তু প্রোটেস্ট ছিল না, এটা একটা রেভলিউশন হয়ে গেছে অলরেডি। মানে ভারতে অলরেডি একটা রেভলিউশন হয়ে গেছে ভারতে, লেডিস এন্ড জেন্টলম্যান, বিশ্বাস করেন। মানে টোটালি গভর্নমেন্ট পরাজিত হয়েছে প্রতিটা জায়গাতে পরাজিত হয়ে বর্তমানে সরকার টিকে সরকার আছে, সরকার পড়ে যাবে না, এটা একটা বৃহৎ সরকার। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কুমোর এবং দুতি সব খুলে এবং ভেঙে দিয়েছে নতুন এই প্রজন্ম। বিশ্বাস করেন তারা যে পরিমাণ কাজ করেছে, মানে ভারতীয় সরকার ভয়ঙ্কর অবস্থা করেছে। মানে একচেটিয়া ভাবে মানে অর্থাৎ আরএসএস এর ফান্ড রাইজার্স যারা ফান্ডিং করে থাকেন বা পেট্রোনাইজার যারা আছে বা পেট্রনস, তাদেরকে ভারতের সম্পূর্ণ চুক্তি যা কিছু যেখানে আছে আদানি আর আম্বানি সারা ভারতকে লুটপাট করে ফেলছে একদম। বিশ্বাস করেন এমন লুটপাট করেছে যে নজিরবিহীন ঘটনা। সুতরাং এখান থেকে এরা কি দেখতেছে না, তারা দেখতেছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে শিক্ষা দীক্ষায় এই যে দলিত শ্রেণী বা বঞ্চিত শ্রেণী যারা আছে তারা কিন্তু একবার উঠে এসেছে। এবং এখানে দলমত নির্বিশেষে মুসলিমস হিন্দু যারা আছে ওই বঞ্চিত শ্রেণী সবাই ঐক্যবদ্ধ। এবং এটা বিশাল একটা জনসংখ্যা, প্রায় 700 মিলিয়নস ইয়থস ইন ইন্ডিয়া যারা আন্ডার 35 ইয়ার্স অফ এজ। এরা এই ভিতরে যদি আপনি মানে 50% ধরেন, মোর দেন 50%, এরা যদি ঐক্যবদ্ধ হয়, এখানে এই যে কয়েক শত হাজার, এই কারণে মন্ত্রীকে দাম্ভিকতা সুরে বলছিল পদত্যাগ তো করবোই না, এদেরকে দেখে নিবে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ডোন্ট বি সারপ্রাইজড যদি পশ্চিমবঙ্গেও আপনার শুভেন্দুকে সরানোর জন্য এমন একটা আন্দোলন গড়ে ওঠে। ডোন্ট বি সারপ্রাইজ, বিকজ আই স্ট্রংলি বিলিভ শুভেন্দু এখান থেকে শিক্ষা নিবে এবং গোপনে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে আপনার সো শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে মাংস খাবে এবং আর কোনো অবস্থাতেই মানে তার হম্বিতম্বি ভারতের শেষ। কারণ কেননা সারা পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলন হয়েছে এই জায়গাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো আজকের যে এই আন্দোলন থেকে ভারতীয় নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যত ক্রেডিবিলিটি আসছিল, দাম্ভিকতা আসছিল, ছুনো বিচ্ছুনো করে দিয়ে একটা সরকার আছে শুধুমাত্র ফিজিক্যালি, আর্থিকভাবে ক্রেডিবিলিটি ইস্যুর ক্ষেত্রে এই সরকারের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। এবং তা দেখতে গেলে আপনাকে হয়তো আর কিছু মান্থস বা ইয়ার্স, কিছুদিন অপেক্ষা করতে হবে, এর বিকল্প নেই। কেননা এটা আপাতত দৃষ্টিতে তারা হয়তো বা কাভার আপ করার চেষ্টা করবেন, রাইট, পুট আউট দ্য ফায়ার। বাট ওয়ান থিং, দ্য ইকোনমিক সিচুয়েশন অফ ইন্ডিয়া উইল বি ওয়ার্সেন ডে বাই ডে in coming months and it will be pretty bad. I can bet on that. Why? Because there are many reasons why. এবং এখান থেকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এখান থেকে উত্তরণের পথ কোনো অবস্থাতে পাবে না, পৃথিবীতে এই সুযোগ নেই। এর ভিতরে কোনো কারণে যদি মধ্যপ্রাচ্যের দু একটা দেশ ঘুরে দাঁড়ায়, খেলা কিন্তু এখানেই তস্তস হয়ে যাবে এবং উনি হয়তো চলে যেতে বাধ্য হবেন কোনো আন্দোলন ছাড়াই। কারণ ভারতের অর্থনৈতিক পরিস্থিতিটা এতটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এই যে স্বজনপ্রীতি এবং মানে আপনার যে এই যে অলিগার্স তৈরি করেছে ভারত, মানে উগ্র হিন্দুত্ববাদের উপরে মানে ভিত্তির উপরে বিশ্বাস করে, এবং তাদের যে প্ল্যান প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র বানাবেন এবং এই এলাকাতে সাউথ ইস্ট এশিয়াতে পড়া মানে 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 সুপার পাওয়ার হবেন এবং সবাইকে মানে দৌড়ের উপরে রাখবেন। সেটা তো দুলিশাত হয়েছেই। নিজেরা নিজেদের গড় ঠিক রাখতে পারবেন কিনা সেই সন্দেহটা আজকে এই দিনে আমি করে গেলাম আপনাদের সামনে। অপেক্ষা করুন সেই সময়ের জন্য। এবং আমেরিকান গভর্নমেন্ট যখন এটার তারা রুল আউট করেছেন যে দে ওয়ান্ট টু সি ইন্ডিয়া অ্যাজ এ সুপার পাওয়ার, মিনস দে ক্যানট বি সুপার পাওয়ার এনিমোর, দে আর নট সুপার পাওয়ার, দে নেভার বিন সুপার পাওয়ার ইয়েট। এটা আমি বারবার বলছি যে ভারত দেখেন এই আন্দোলনের আগেও কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে বলছি পৃথিবীতে
সুপার পাওয়ার মনে করা একমাত্র দেশ তার সুপার পাওয়ার না। এটা তো প্রতিদিন আমি বলছি, যারা নিয়মিত আমার ইউটিউবে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন, রাইট? আসলে তারা সুপার পাওয়ার না। তারা বললাম না, তাদের এখন পর্যন্ত তাদের যে সমস্যা আছে, আমরা মুম্বাই দিল্লি দেখি, এর বাহিরে যে অবস্থা ভারতের নজিরবিহীন, বাংলাদেশের কোনো এরিয়ার সাথে এর তুলনা যাবে না এখানে, বিশ্বাস করেন। সুতরাং সেই জায়গা গড়ে এবং যে ক্র্যাক সৃষ্টি হয়েছে ধর্মের উপর ভিত্তি করে, ইটস ক্যানট বি রিপেয়ার্ড, ইটস গন। সুতরাং নরেন্দ্র মোদী গভর্নমেন্টের চলে যাওয়া ছাড়া ভারতের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি কোনোভাবেই রিস্টোর করা যাবে না বলে আমি স্ট্রংলি মনে করি না। আমি আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি, ইট ইজ দ্য ফ্যাক্ট রাইট নাও। আই এম স্ট্যান্ডিং বিফোর অলমোস্ট অল ইন্ডিয়ান্স অ্যান্ড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ হোয়াট ইট ফ্রম মি রাইট নাও। মোদি ইজ এ রেসিস্ট পারসন, হি অলওয়েজ ফেভার গুজরাটি পারসন। গুজরাটি পারসন, আমি আপনাকে বলি, গুজরাট এটা হচ্ছে সরকার, গুজরাটি ভারতের সরকার, মানে গুজরাটের সরকার চালায় সব জায়গায়। এখানে যে ধরনের স্বজনপ্রীতি, সীমাহীন অবস্থা মানে ভারতের। এবং আমি আপনাকে আজকে বলি, মোদির উপর, মোদি কিন্তু গণহত্যাকারী একজন মানুষ। এ লোক কখনোই শান্তিতে রাষ্ট্র থেকে চলে যাওয়ার কথা না, এটা আমার ধারণা। অপেক্ষা করুন, সেই সময় দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে এতটুকু বলি, সরকার কতদিন থাকবে আমরা জানি না, যতদিনই থাকুক না কেন, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ক্রেডিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স not only in India but also around the world is gone, completely decimated, and this government is just a dead man walking like this is the term. এবং এখান থেকে অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মাধ্যমে অ্যাটলিস্ট নাই বললেই সারে। এবং আমি আপনাদেরকে সেদিনও আমি আপনাকে মনে হয় এটাতে দেখার চেষ্টা করেছিলাম, নাই, তবে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো যে ডক্টর মনমোহন সিং কি বলে গেছিলেন নরেন্দ্র মোদীর সম্বন্ধে অক্ষরে অক্ষরে। আবার বলছি, আপনার নেতা অ্যাটলিস্ট যেন লেখাপড়া করা মানুষ হয়। লেখাপড়াহীন মানুষ রাজনীতিতে আসলে কোনো জায়গাতে পরিবর্তন আসে নাই পৃথিবীতে, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত যুগ যুগ ধরে সারা পৃথিবীর প্রতিটা প্রান্তরে।